আমার লাস্ট ভিডিওটিতে অর্থাৎ কিনা সর্ষের তেল নিয়ে যে ভিডিওটি আমি করেছিলাম তাতে একজন শ্রোতা বন্ধু জানতে চেয়েছিলেন যে নারকেল তেল খাওয়ার জন্য কেমন। তো সেই সূত্র ধরেই আজকের এই ভিডিওটি করা। তো তেল এমন একটা জিনিস, এটা নিয়ে একটা ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন শেয়ার করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল। এবং এটা নিয়ে এত কনফিউশন রয়েছে, এত আমাদের মনের মধ্যে মিসকনসেপশন রয়েছে, যেটা ক্লিয়ার করার ভীষণ ভীষণ প্রয়োজন রয়েছে। ওই জন্য মাঝে মাঝেই এই ইম্পর্টেন্ট টপিক কুকিং অয়েল অর্থাৎ খাবার তেল নিয়ে আমি একটু আধটু ইনফরমেশন সবার মধ্যে শেয়ার করে থাকি। তো নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আলোচনা করব খাবার তেল, যে আইডিয়াল খাবার তেল তা আমাদের কেমন হওয়া উচিত, তার কম্পোজিশন কি হওয়া উচিত, আমাদের দেশে বা আমাদের এই ভারতীয় উপমহাদেশে কোন কোন তেল পাওয়া যায়, সেগুলোর মধ্যে আমাদের খাওয়ার জন্য উপযোগী তেল কোনগুলো। তো তেল নিয়ে বলতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বুঝতে হবে যে আমাদের মিসকনসেপশন কি রয়েছে। একটা জিনিস বুঝতে হবে যে তেল তার কম্পোজিশন কি দিয়ে তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়। ফ্যাটি অ্যাসিডের 3 রকম ভাগ আছে। আমরা জানি একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আরেকটা হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সঙ্গে কার্বন চেনের শেষ জায়গায় একটি ডবল বন্ড থাকে। আরেকটি হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেখানে এই ডবল বন্ড অনেকগুলো থাকে। তো সবথেকে ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য কোনটা? ডেফিনেটলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কারণ আমাদের শরীরে কিন্তু কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো মোস্টলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কেন এসেনশিয়াল বলা হয়? কারণ সেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না, বাইরে থেকে আমাদের খাবারের মধ্যে মাধ্যমে এগুলোকে সংগ্রহ করতে হয়। তো তার মানে কি আমরা যে তেল খাবো বা আমাদের কুকিং অয়েল, সেগুলো কি খালি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত হওয়া উচিত? এতদিন পর্যন্ত কনসেপ্ট এটাই ছিল যে পলি আনস্যাচুরেটেড বা মোনো আনস্যাচুরেটেড ফ্যাটগুলো আমাদের শরীরের জন্য, বিশেষ করে হৃদরোগ প্রিভেনশনের জন্য খুব উপযোগী। স্যাচুরেটেড ফ্যাট খেলে পরে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি। জিনিসটা কি এতটাই সিম্পল? বা আমাদের কারেন্ট কনসেপশন কি বলে? দেখুন, এটা তো সত্যি কথা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে প্রয়োজন, কিন্তু আমরা যে তেলটা খাচ্ছি সেই তেলটা কিন্তু আমাদের শরীরে যখন যাবে, কিভাবে যাচ্ছে এবং তা রান্না করার জন্য তার মধ্যে কি পরিবর্তন আসছে, সেটাতে তার স্টেবিলিটি কীরকম থাকছে, সেটা প্রবাবলি এই কি কম্পোজিশনের ফ্যাটি অ্যাসিড আমরা কনজিউম করছি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কিছু তেল এমন আছে যেগুলো হিট স্টেবল না, অর্থাৎ গরম করলে তাড়াতাড়ি তাদের মধ্যে অক্সিডাইজেশন হয়। অক্সিডাইজেশন হওয়া মানে তাতে তৈরি হয় বিভিন্ন রকম ফ্রি র্যাডিক্যাল। এখন সায়েন্টিফিকভাবে এটা প্রমাণ করা গেছে যে যত বেশি অক্সিডাইজড হবে, যত বেশি এই ধরনের ফ্রি র্যাডিক্যালওয়ালা তেল আমরা খাবো, সেটা থেকে কিন্তু আমাদের হার্টের যা ক্ষতি হয় তা অত্যন্ত বেশি। এবং খালি হার্ট নয়, আমাদের কিডনির ওপরও এই যে অক্সিডাইজড তেল বা ফ্রি র্যাডিক্যালওয়ালা তেলগুলো খুব বেশি একটা প্রভাব ফেলে থাকে। তো এই জন্য এই ব্যাপারটা কিন্তু আমাদের খাবার তেল নির্বাচন করার জন্য বেশি গুরুত্ব দিতে হবে রাদার দ্যান কম্পোজিশন, অর্থাৎ হিট স্টেবিলিটি আছে কি নেই। এই অক্সিডাইজড বা ফ্রি র্যাডিক্যাল তৈরি হওয়া অনেক গুণ বেড়ে যায় যদি আপনি তেলটাকে বারে বারে গরম করেন। যেগুলো বিশেষ করে আমরা বাইরে যে খাবার খাই তাদের মধ্যে অনেক সময় কম দামে আমরা চট করে যেসব খাবার খাওয়ার চেষ্টা করি সেগুলোতে থাকে, অর্থাৎ বারে বারে একই তেল গরম করা হলো, রান্না হলো, ঠান্ডা হয়ে আবার গরম, তাতে কিন্তু অক্সিডাইজেশন অনেক বেশি হয়, তাতে ফ্রি র্যাডিক্যাল অনেক বেশি থাকে। কিন্তু আমি যদি বাড়ির রান্নার কথা বলি, জেনারেলি আমরা বাড়িতে এই বিহেভিয়ারটা করি না, আমরা তেল একবার গরম করলে সেটা কনজিউম করে নিই। তাহলে আমরা জানতে চেষ্টা করব যে আমাদের বাড়ির তেল কিভাবে খাওয়া উচিত, কোন তেল খাওয়া উচিত। তো এর জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া যে কোনো কুকিং অয়েল সিলেকশনের জন্য হচ্ছে আপনার কুকিং অয়েলটা কতটা হিট স্টেবল। হিট স্টেবল কারণ আমাদের যে ভারতীয় রান্না মোটামুটি বলা হয় যে 180 ডিগ্রি টেম্পারেচারে আমাদের রান্নাগুলো হয়। অনেকে আছে আরও বেশি আঁচে রান্না করে। বেশি আঁচে রান্না করলে কী সুবিধা? রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু টেম্পারেচার অনেক বেশি হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের তেলটা আরও আনস্টেবল হয়ে যায়, অর্থাৎ ক্ষতিকারক হয়ে যায়। আর কম আঁচে রান্না করলে সেটা অনেক বেশি টেস্টি হয়, কিন্তু সমস্যা হচ্ছে সময় অনেক বেশি লাগে। কিন্তু কম আঁচে রান্না করাই কিন্তু একটা সঠিক উপায়
আমাদের সঠিক স্বাস্থ্য মেনটেন করার জন্য, যেটা আমরা অনেক সময় চটজলদি করি না। তাহলে সবথেকে ইম্পর্ট্যান্ট লিসেন যে আমাদেরকে কম আঁচে রান্না করতে হবে। এবার আসা যাক যে এই যে অয়েলগুলোর কথা বললাম, এর হিট স্টেবিলিটি কার ওপর ডিপেন্ড করে। জেনারেলি দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে যে কোনো তেল, সে যা তেলই হোক না কেন, তার হিট স্টেবিলিটি। একটা হচ্ছে তার স্মোকিং পয়েন্ট এবং আরেকটা হচ্ছে তার কম্পোজিশন। দুটো মিলিয়ে কিন্তু তার হিট স্টেবিলিটি তৈরি হয়। স্মোকিং পয়েন্ট মানে একটা টেম্পারেচার আছে যার উপরে যে তেল আছে তার প্রত্যেকটা তেলের আলাদা আলাদা স্মোকিং পয়েন্ট হয়, তার উপরে কিন্তু তেলটা জ্বলতে শুরু করে এবং খুব তাড়াতাড়ি অক্সিডাইজড হয়ে যায়। এবং দেখা গেছে যত বেশি স্মোকিং পয়েন্ট হয় তত এই তেলটা স্টেবিলিটি হয়। কিন্তু এর সঙ্গে খালি স্মোকিং পয়েন্ট না, তেলটার কম্পোজিশন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি, আমি একটু আগেই বললাম যে 3 রকমের ফ্যাটি অ্যাসিড হয়, একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, একটা মোনো আনস্যাচুরেটেড, একটা পলি আনস্যাচুরেটেড। দেখা গেছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যে তেলে বেশি আছে, তার সেই তেলের কম্পোজিশনটা এমন, তার হিট স্টেবিলিটি খুব কম হয়। এক্সাম্পল চান, এক্সাম্পল দিতে পারি সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েলে কিন্তু প্রায় 70% পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। সুবিধা কি? অনেক ঠান্ডাতেও এটা জমাট বাঁধে না। আপনি দেখবেন নারকেল তেল বা অন্য তেল, যেগুলো অনেক তেল আছে যেগুলো ফ্রিজে বা একটু শীতকালে জমে যায়, কিন্তু যেই সব তেলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে খুব ঠান্ডাতেও জমে না। ইনফ্যাক্ট ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলেও এই সানফ্লাওয়ার অয়েল জমবে না। কেন জমবে না? যদি সেটা জানতে হয় তাহলে জানতে হবে যে কোথায় এর প্রোডাকশান মোস্টলি ইউরোপিয়ান কোল্ড কান্ট্রিগুলোতে, এবং খালি ইউরোপিয়ান বললে ভুল হবে, নর্দার্ন ইউরোপিয়ান, রাশিয়া, ইউক্রেন, এসব জায়গায় প্রচুর পরিমাণ সানফ্লাওয়ার তৈরি হয়। তো এই সানফ্লাওয়ারগুলো কিন্তু তারা তৈরি হয়েছে খুব ঠান্ডায় স্টেবল থাকার জন্য, তার জন্য তাদের মধ্যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি হয়। আর একটা জিনিসও এই হিট স্টেবিলিটির ওপর ডিপেন্ড করে যে আপনার যে ফ্যাটি অ্যাসিডটা, তাতে কতগুলো কার্বন চেন আছে। এর ওপর ভিত্তি করেও কিন্তু ফ্যাটি অ্যাসিডগুলোর একটা ক্লাসিফিকেশন করা হয়। একটা হচ্ছে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, যাতে জেনারেলি 6টার কম কার্বন চেন থাকে। কোথায় পাওয়া যায়? আমাদের গাট, অর্থাৎ আমাদের যে পেটের মধ্যে যে মাইক্রোবায়োটা থাকে, তারা কিন্তু এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এগুলো আমাদের জন্য খুবই উপকারী। কিন্তু যত কম কার্বন চেন থাকবে, তার কিন্তু স্টেবিলিটি তত কম হবে। স্টেবিলিটি কম হয় কারণ তারা সহজেই তাহলে হিট আনস্টেবল হয়ে পড়ে। আর এর শর্ট চেনের পরে কি হয়? মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড। মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডে জেনারেলি 7 থেকে 12খানা কার্বন অ্যাটম থাকে। এটা খুব বেশি পাওয়া যায় মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে। এরপরে থাকে লং চেন ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ 13 থেকে 21খানা কার্বন অ্যাটম যদি থাকে তাহলে সেটা লং চেন ফ্যাটি অ্যাসিড। আরও একটা অ্যাসিড আছে, সেটাকে বলা এক্সট্রা লং চেন ফ্যাটি অ্যাসিড, যেটাতে কার্বন অ্যাটমের সংখ্যা 22-এর বেশি। আমি এক্সাম্পল দিয়ে দিতে পারি ইউরিসিক অ্যাসিড। ইউরিসিক অ্যাসিড কিন্তু এমন একটা অ্যাসিড যেটা সর্ষের তেলে থাকে। তো এই যে লম্বা কার্বন চেন হওয়ার জন্য এই সর্ষের তেলের ইউরিসিক অ্যাসিড কিন্তু ভীষণ হিট স্টেবল। ওই জন্য আগে আমি সর্ষের তেলের ভিডিওতে বলেছিলাম যে সর্ষের তেল অ্যাকচুয়ালি খুব খারাপ নয়, আমাদের দেশে ব্যবহার করার জন্য খুব আইডিয়াল তেল। তো যাই হোক, তাহলে দেখে নেওয়া যাক যে আমরা আমাদের দেশে যেসব তেল ব্যবহার করি, বিশেষ করে আমার যে শ্রোতা বন্ধু জিজ্ঞেস করেছেন যে কোকোনাট অয়েল, সেটা দিয়ে শুরু করা যায়। কোকোনাট অয়েলের কম্পোজিশন কি? কোকোনাট অয়েলের কম্পোজিশন দেখা গেছে যে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মোস্টলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড 90%, 8% মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সব মিলিয়ে দুটো মিলিয়ে হয় 98% কিন্তু এই দুটো মোনো আনস্যাচুরেটেড এবং স্যাচুরেটেড। এই স্যাচুরেটেড মোনো আনস্যাচুরেটেড কোনো একটা তেলে যত বেশি হবে সে কিন্তু তত বেশি হিট স্টেবল হবে। কোকোনাট অয়েলের স্মোকিং পয়েন্ট কত? খুব বেশি নয় কিন্তু, 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে স্মোকিং পয়েন্ট একটু কম এবং প্রচুর পরিমাণ এই স্যাচুরেটেড আর মোনো আনস্যাচুরেটেড থাকার জন্য ঠান্ডাতে চট করে জমাট বেঁধে যায়। কিন্তু ওভারঅল দেখা গেছে যে এটা কিন্তু খাওয়ার জন্য খুব খারাপ তেল নয়, কারণ কম্পোজিশন ওয়াইজ এর মধ্যে খুব বেশি পরিমাণ স্যাচুরেটেড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। তো তারপরে আসা যাক আর কি তেল আমাদের দেশে ব্যবহার আমরা করি। দেশি ঘি খুব ইম্পর্ট্যান্ট। নর্থ ইন্ডিয়ার লোকজন দেশি ঘি খেতে খুব ভালোবাসেন। দেশি ঘিতেও দেখা গেছে প্রায় 90% কিন্তু এই স্যাচুরেটেড আর মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। প্রায় 30% থাকে মোনো আনস্যাচুরেটেড, বাকিটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্মোকিং পয়েন্ট যদি আমরা দেখি, স্মোকিং পয়েন্ট প্রায় 240 ডিগ্রি। কেন? কারণ কার্বন চেনগুলো এখানে বেশ লম্বা। তো সেদিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে এই দেশি ঘি কিন্তু বেশ ভালো একটা খাবারের তেল, এবং এই যে মোনো আনস্যাচুরেটেড স্যাচুরেটেড বেশি থাকার জন্য
ঠান্ডায় জমে যায় ঠিকই, কিন্তু স্মোকিং পয়েন্টটা আবার বেশ বেশি, এবং এর গন্ধ আমাদের নর্থ ইন্ডিয়ার লোকজন খুব ভালোবাসে। সুতরাং নর্থ ইন্ডিয়ার লোকজন যদি এই দেশি ঘি ব্যবহার করে সেটা খারাপ অভ্যেস আমি বলবো না। সেরকম সাউথ ইন্ডিয়ার লোকজনও যে ব্যবহার করছে কোকোনাট অয়েল, সেটাও খারাপ বলবো না, কারণ কোকোনাট অয়েলে কিন্তু পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রায় নেই বললেই চলে। সেদিক থেকে দুটোই খাওয়া যায়। আর কি তেল আমরা আমাদের দেশে ব্যবহার করে থাকি? আমরা আমাদের দেশে আরও একটা তেল ব্যবহার করি, সেটা হচ্ছে পাম তেল। আমাদের দেশে খুব বেশি তৈরি হয় না, আমরা মালয়েশিয়া থেকে মোস্টলি ইম্পোর্ট করি। মালয়েশিয়া হচ্ছে পৃথিবীর সবথেকে বড় এই পাম তেলের প্রস্তুতকারক। কিছুটা শ্রীলঙ্কাতেও এখন তৈরি হচ্ছে। তো এর কম্পোজিশন কি দেখা যায়? এর কম্পোজিশনে দেখা যাবে যে স্যাচুরেটেড আর মোনো আনস্যাচুরেটেড কিন্তু খুব বেশি। পাম অয়েলে স্যাচুরেটেড ফ্যাট থাকে 50% এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে 40%। সব মিলিয়ে দুটো মিলিয়ে প্রায় 90% হয়ে যাচ্ছে, এবং এর স্মোকিং পয়েন্টও বেশ ওপরের দিকে, 230 ডিগ্রির কাছে। তো সব মিলিয়ে কিন্তু এটা খুব আনস্টেবল অয়েল নয়। এর এগেনস্টে যেহেতু এই যে স্যাচুরেটেড আর মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাই জন্য এর এগেনস্টে ওয়েস্টার্ন লবি অনেক কিছু বলে থাকে যে হার্টের জন্য খারাপ, হ্যান ত্যান, কিন্তু কুকিং অয়েল হিসেবে কিন্তু পাম তেল যথেষ্ট ভালো। এবং এর আরেকটা বড় ইউএসপি হচ্ছে এর দাম। প্রবাবলি যত তেল পাওয়া যায় তার মধ্যে এই তেলের দামই কিন্তু সব থেকে কম আমাদের দেশে। প্রায় 125 থেকে 150 টাকার লিটারে আপনি পেয়ে যাবেন, এবং আপনি খোঁজ করে দেখবেন যে এই তেল অনেকেই ব্যবহার করে ইন্ডাস্ট্রি লেভেলে। আপনি ফুচকা খান, ফুচকা গিয়ে দেখবেন ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করবেন যে কী তেলে বানিয়েছে। ফুচকাওয়ালা আপনাকে অবভিয়াসলি অ্যান্সার দেবে যে পাম তেল ছাড়া ফুচকা তৈরিই করা যায় না। সুতরাং আপনি খাচ্ছেন, না জেনেও খাচ্ছেন, না জেনে খেলেও কিন্তু খুব ক্ষতি নেই। ওয়েস্টার্ন লবির ওপর বেশি জোর দিয়ে লাভ নেই, খাওয়ার জন্য এটা যথেষ্ট ভালো তেল, এবং বিশেষ করে এর দামটা এত কম আমাদের দেশের জন্য কিন্তু এটা একটা যথেষ্ট ভালো তেল বলেই আমার মনে হয়। আর কি ধরনের তেল পাওয়া যায়? ডেফিনেটলি আমাদের কাছে অলিভ অয়েলের অ্যাক্সেস আছে। এখন অলিভ অয়েল পাওয়া যায়। অলিভ অয়েলের দাম প্রায় 1000 টাকা পড়ে যায় পার লিটার। অলিভ অয়েলে কী থাকে? তো অলিভ অয়েলে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে অনলি 10%, মোস্টলি মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড 80%। হায়েস্ট মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সব থেকে বেশি পাওয়া যায় অলিভ অয়েলে। এবং অলিভ অয়েল কোথায় তৈরি হয় আপনি একটু খোঁজ করলে জানতে পারবেন যে এটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে তৈরি হয়। সব থেকে ভালো কোয়ালিটি, হাই কোয়ালিটি অলিভ অয়েল এইসব দেশেই পাওয়া যায়। স্পেন তার মধ্যে একটা দেশ। তো এইসব দেশে যেমন গরম পড়ে আবার ঠান্ডাটাও পড়ে, সুতরাং তেলটা এমনভাবে তৈরি হয়েছে, ইট ইজ ইন বিটুইন কোকোনাট অয়েল অ্যান্ড সানফ্লাওয়ার অয়েল, দুটোর মাঝামাঝি। সুতরাং এটা খাওয়ার জন্য যথেষ্ট ভালো তেল। এর স্মোকিং পয়েন্টও যথেষ্ট উপরের দিকে, 240 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং খাওয়ার জন্য ব্যবহার করতেই পারেন, কিন্তু দামটা অনেকটাই বেশি, অনেকটাই বেশি। আমাদের দেশি ঘি যেখানে প্রায় 600 টাকা কেজিতে পাওয়া যায়, সেখানে কিন্তু এই অলিভ অয়েলের দাম প্রায় 1000 টাকা পার কেজি পড়ে যায়। আর কি তেল আছে? আরেকটা তেল আছে, আমরা অনেকে নাম জানি না, অ্যাভোকাডো অয়েল। অ্যাভোকাডো এখন ঔষধি গুণযুক্ত একটা বিশেষ খাবার। আমাদের দেশে খুব বেশি তৈরি হয় না, এখন কিছুটা তৈরি হচ্ছে, মোস্টলি ইম্পোর্ট হয়। কিন্তু এই তেল যদি আপনি দেখেন, এর তেলের দামও অনেক বেশি, প্রায় 2000 টাকা পার লিটার পড়ে যায়। কিন্তু যদি আপনি কম্পোজিশনের দিকে দেখেন, এতেও প্রায় অলিভ অয়েলের মতন মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে প্রায় 80%, স্যাচুরেটেড ফ্যাট 10%, সব মিলিয়ে প্রায় 90%। এবং এর স্মোকিং পয়েন্ট প্রবাবলি অ্যাভেলেবেল সবকটা তেলের থেকে বেশি, 260 ডিগ্রি, 260 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ওভারঅল অ্যাভোকাডো অয়েল কিন্তু খাওয়ার জন্য একটা অত্যন্ত ভালো তেল, সায়েন্টিফিক্যালি প্রমাণিত। হ্যাঁ, সবাইকে খেতে হবে একদম নয়। যা আমার মনে হয় মোস্ট কস্ট এফেক্টিভ অয়েল কিন্তু ডেফিনেটলি পাম অয়েল। এখন যার কাছে অ্যাক্সেস আছে, যার পয়সা কড়ির সমস্যা নেই, মেট্রো সিটিতে থাকছেন, তারা খেতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই অ্যাক্সেস যদি থাকে। কিন্তু মোস্টলি এটা আমাদের দেশে তৈরি হয় না, বাইরে থেকে আনতে হয়। সুতরাং সব মিলিয়ে এর দামটা বেশি পড়ে যায়। তাহলে আশা করি এই যে তেল নিয়ে যে আলোচনা করলাম, সবকটা তেলের কম্পোজিশন এবং স্মোকিং পয়েন্ট, সেটা থেকে যে শ্রোতা বন্ধু আমার প্রশ্ন করেছেন যে কোকোনাট অয়েল খাওয়া কি সঠিক অভ্যাস, হ্যাঁ ডেফিনেটলি আমি বলবো একদম এটাতে আমি অস্বাভাবিক কিছু দেখছি না। অন্তত সানফ্লাওয়ার অয়েল খাওয়ার থেকে এটা খাওয়া ভালো। দেখুন, সানফ্লাওয়ার অয়েলে যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, সেটা যখনই আপনি রান্না করতে যাচ্ছেন তখন তো এটা নষ্ট হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এর এমন একটা গুণ আছে যে ইভেন 40-50 ডিগ্রি রোদে রাখলে পরে, বা একটু আপনি রান্না শুরু করার মধ্যে তার কুকিং পয়েন্ট বা স্মোকিং পয়েন্ট যাওয়ার অনেক আগেই কিন্তু এটা অক্সিডাইজড হওয়া শুরু করে দেয়। তো আপনি কাঁচা যদি খেতে চান তার খেতে পারেন, কাঁচা তো আমরা কেউ খাচ্ছি না, তাহলে হয়তো আমাদের যে উপকারী দিকগুলো সেগুলো আমরা পাবো, কিন্তু আমরা তো কাঁচা তেল জেনারেলি খাই না। সুতরাং কুকিং অয়েল বলতে যেটা বলে, সেক্ষেত্রে কিন্তু সানফ্লাওয়ার অয়েল খুব আইডিয়াল কুকিং অয়েল, আমি কখনোই বলবো না। বাদাম তেল এর ইন বিটুইন পড়ে, এর স্মোকিং পয়েন্টও খুব খারাপ না। কিন্তু সানফ্লাওয়ার অয়েলে যে পলি আনস্যাচুরেটেড, এবং আপনি চেষ্টা করবেন দেখতে যে খুব বেশি একটা সময় খুব টিভিতে অ্যাডভার্টাইজ হতো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত তেল খান।
সুতরাং সেগুলোতে যতটা না যুক্তি আছে তার থেকে প্রচারটা বেশি আছে। আমরা কেউ কাঁচা তেল খাই না এবং আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বেশ উচ্চ টেম্পারেচারে আমরা রান্না করি। সুতরাং সেক্ষেত্রে রান্না করার জন্য কিন্তু এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডওয়ালা তেলগুলো খুব আইডিয়াল নয়। যদি সাউথ ইন্ডিয়ার কেউ থাকে যে যার নারকেল তেলে রান্না পছন্দ হয়, সেই স্বাদটা তার ভালো থাকে, তাহলে আমার কিন্তু সেখানে কোনো আপত্তি নেই। সেরকম দেশি ঘি আমি বারংবার বলে থাকি ওয়ান অফ দ্য বেস্ট পসিবল কুকিং অয়েল, কম দামে পাওয়া যায় কম্পেয়ার টু অন্যান্য দামি অয়েল বা অলিভ অয়েল বা অ্যাভোকাডো। সেক্ষেত্রে দেশি ঘি কিন্তু খাওয়া যেতেই পারে। তো হোপফুলি আমি অ্যান্সার করতে পারলাম এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তেল সম্বন্ধে বিভিন্ন রকম মিসকমিউনিকেশন এবং মিসকনসেপশন অনেকটাই হয়তো ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটির কন্টেন্ট ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।